আজকে আমরা এই চ্যাপ্টারে 15 থেকে শুরু করে 21 অব্দি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। এর আগে দুখানা ভিডিওতে এই চ্যাপ্টারের প্রথম দিককারে অঙ্কগুলোকে করা হয়েছিল। 15 নম্বরের প্রশ্নে বলছে যে একটি ঘনকাকৃতি চৌবাচ্চা সম্পূর্ণরূপে ভর্তি ছিল, সেখান থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়াতে বর্তমানে চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ রয়েছে। বলছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়ে থাকে, তাহলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা বোঝো ভালো করে। এখানে বলছে একটি চৌবাচ্চা ছিল, সেখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তাতে এতে আর 1/3 অংশ জল পড়ে রয়েছে। চৌবাচ্চায় যতখানি জল ছিল তার 1/3 অংশ জল পড়ে রয়েছে। ধরা যাক আগে জল ছিল 1 অংশ, বর্তমানে জল পড়ে রয়েছে 1/3 অংশ। 1/3 অংশ জল পড়ে রয়েছে, অতএব তোলা হয়েছে কতখানি? 1 অংশ জল ছিল, সেখান থেকে পড়ে রয়েছে 1/3 অংশ, তাহলে কতখানি জল তোলা হলো? দুটোকে মাইনাস করে দিতে হবে, 1 - 1/3 করতে হবে। এটাকে মাইনাস করলে কত হচ্ছে? 3 - 1/3। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। এই দুটোকে বিয়োগ করলে হয়ে যাবে 2/3 অংশ। 2/3 অংশ জল তোলা হয়েছে। চৌবাচ্চাটা বলে দিয়েছিল একটি ঘনকাকৃতির চৌবাচ্চা। এখানে প্রতিটা ধারের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল 1.2 মিটার। চৌবাচ্চাটার প্রতিটা ধারের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল 1.2 মিটার। তাহলে সেক্ষেত্রে ঘনকের আয়তন কত হবে? আয়তন ইকাল টু হয়ে যাবে বাহু কিউব, মানে হয়ে যাবে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, এত ঘনমিটার। এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই, এটাকে এরকমই ছেড়ে দেবো আমরা। এটা হচ্ছে মিটার কিউবে। আমাদের ইউনিটটা নিয়ে যেতে হবে ডেসিমিটার কিউবে, মানে ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে যেতে হবে। মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য আমাদের মাল্টিপ্লাই করতে হয় 10 দিয়ে। তো যেহেতু ঘনমিটার রয়েছে, ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 10-এর কিউব দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু যেহেতু এখানে ঘনমিটার রয়েছে, ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে এখানটায়? 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 1000, এত ঘন ডেসিমিটার। তাহলে চৌবাচ্চায় জল ধরে এতখানি। চৌবাচ্চার যতটা আয়তন ঠিক তত পরিমাণেই জল ধরে চৌবাচ্চায়। 64 বালতি জল তুলে নেওয়াতে চৌবাচ্চার 2/3 অংশ খালি হয়ে গেছে। তাহলে 64 বালতি জল তোলাতে কতখানি চৌবাচ্চার জল খালি হয়েছে সেটা আমরা কি করে বার করব? তার জন্য আমরা চৌবাচ্চার আয়তনটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করব। জায়গাটা বোঝো, চৌবাচ্চায় জল ধরে এতখানি, 64 বালতি জল তোলাতে 2/3 অংশ খালি হয়ে গেছে। তাহলে এই পুরো আয়তনটাকে 2/3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত ঘন ডেসিমিটার জল বেরিয়ে গেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে জল বেরিয়েছে এত ঘন ডেসিমিটার। তাহলে আমরা কি দেখতে পেলাম? 64 বালতি জল সমান সমান হচ্ছে এত ঘন ডেসিমিটার জল। 64 বালতি জল সমান সমান হচ্ছে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 1000 ইন্টু 2/3, এত ঘন ডেসিমিটার জল। আমাদের বার করতে বলেছে 1 বালতি জল মানে কত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে কি করব? 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 1000 ইন্টু 2/3, এটাকে আমরা 64 দিয়ে ভাগ করে দেব। 64 বালতি মানে হচ্ছে এতখানি জল, তাহলে 1 বালতি মানে কতখানি হবে?
এটাকে আমাদের 64 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এখানে পয়েন্টটা তুললে তলায় একটা 10 আসবে, এই পয়েন্টটা তুললেও তলায় একটা 10 বসবে, এই পয়েন্টটা তুললেও তলায় একটা 10 বসবে। তাহলে দেখো এই তিনটে জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে এই তিনটে জিরোর সাথে। তাহলে কত পড়ে থাকছে? 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2 বাই 64 ইন্টু 3। 3 দিয়ে এটাকে কাটলে কত পড়ে থাকবে? 4। 4 দিয়ে এটাকে কাটলে কত পড়ে থাকবে? 16। এখানটা 4 পড়ে থাকছে, এখানটা 3 পড়ে থাকছে, আবার এটাকে 4 দিয়ে কাটছি, এখানটা 3 পড়ে থাকছে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 18 ঘন ডেসিমিটার। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তো এখানটায় বেরিয়েছিল যে 18 ঘন ডেসিমিটার, মানে এটা সমান সমান হয়ে যাবে 18 লিটার। তাহলে একটা বালতিতে কতখানি জল ধরে? 18 লিটার জল ধরে। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 18 লিটার। আমি পুরো প্রসিডিওরটা একবার রিপিট করছি। চৌবাচ্চার মধ্যে প্রথমে জল ছিল 1 অংশ ধরে নেওয়া হয়েছে, সেখান থেকে 64 বালতি জল তোলাতে 1/3 অংশ জল পড়ে রয়েছে। তাহলে কতখানি জল বেরিয়ে গেল? 1 মাইনাস 1/3 করা হয়েছে, সেখান থেকে বেরোলো 2/3। চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য দেওয়া ছিল 1.2 মিটার। একটা ধার মানে সেটা হয়ে যাচ্ছে চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, আর চৌবাচ্চাটা হচ্ছে ঘনক আকৃতির। তাহলে তার আয়তন কত হবে? আয়তনটা হয়ে যাবে বাহু কিউব। এটা বেরিয়ে গেল মিটার কিউবে। এটাকে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে ঘন ডেসিমিটারে চেঞ্জ করে নিলাম। তাহলে চৌবাচ্চায় জল ধরে এতখানি, আর আমরা দেখলাম যে 64 বালতির জল তোলাতে 2/3 অংশ জল বেরিয়ে গেছে। তাহলে কতখানি জল বেরিয়েছে? মোট আয়তনটাকে আমরা 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এতখানি জল বেরিয়ে গেছে। তাহলে 64 বালতি জল সমান সমান যদি এত ঘন ডেসিমিটার হয়, তাহলে 1 বালতি সমান সমান কত হবে? এটাকে 64 দিয়ে ডিভাইড করছি, সেখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে গেল 18 ঘন ডেসিমিটার। মানে 1 বালতি জল সমান সমান হয়ে যাচ্ছে 18 ঘন ডেসিমিটার জল। 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, আর 18 ঘন ডেসিমিটার মানে কত হবে? 18 লিটার। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল একটা বালতিতে কতখানি জল ধরে, আনসার হবে 18 লিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে 1 গ্রস দেশলাই বাক্সর একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে হচ্ছে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। তাহলে একটা দেশলাই বাক্সর আয়তন কত? এখানে বলছে 1 গ্রস। 1 গ্রস মানে হচ্ছে 12 ডজন। 1 গ্রস মানে হচ্ছে 12 ডজন। আর 1 ডজন মানে কত? 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে 1 গ্রস ইকুয়াল টু কত হচ্ছে? 12 ইন্টু 12 মানে হয়ে যাচ্ছে 144টি। জায়গাটা বোঝো, এখানে বলে দেওয়া ছিল 1 গ্রস মানে হচ্ছে 12 ডজন, আর 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে 1 গ্রস মানে কটা হবে? 1 গ্রস মানে হয়ে যাচ্ছে 12 ইন্টু 12, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 144টা। 144টা দেশলাই বাক্সর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। দৈর্ঘ্য বলছে 2.8 ডেসিমিটার, প্রস্থ বলছে 1.5 ডেসিমিটার, উচ্চতা বলছে 0.9 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তনটা হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে হবে 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এত ঘন ডেসিমিটার। এটা হয়ে যাচ্ছে 1 গ্রস দেশলাই বাক্সর আয়তন। আর আমরা দেখলাম যে 1 গ্রস মানে হচ্ছে 144টা। তাহলে বলা যেতে পারে যে 144টা দেশলাই বাক্সের আয়তন সমান সমান 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এত ঘন ডেসিমিটার হয়ে যাচ্ছে। তাহলে একটার আয়তন কত হবে? একটার আয়তন হয়ে যাবে
2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 বাই দিয়ে বসবে 144। 144টার আয়তন যদি এটা হয়ে থাকে তাহলে একটার আয়তন কত হবে? 144 দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে এই পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, এটা তুললেও একটা তলায় 10 আসবে, এটা তুললেও একটা তলায় 10 আসবে। এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকবে 3, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 14। তাহলে কত হলো? এটাকে একবার পরিষ্কার করে লেখা যাক। এখানটা হয়ে যাচ্ছে 14 ইন্টু 3 ইন্টু 9 বাই 144 ইন্টু 10 ইন্টু 10। এটাকে 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 16, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা পড়ে থাকছে 7, এখানটায় পড়ে থাকছে 8। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 21/800, এত ঘন ডেসিমিটার। এটাকে আমরা ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে চেঞ্জ করে নেব। 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার মানে কত হবে? 1 ঘন ডেসিমিটার মানে হয়ে যাবে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে এখানটায়? 21 ইন্টু 1000 বাই 800। এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 210/8। 210কে 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 26.25, এত ঘন সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে একটা দেশলাই বাক্সর আয়তন। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া আছে 26.25, এত ঘন সেন্টিমিটার। এবার এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা বলছে যে যদি একটা দেশলাই বাক্সর দৈর্ঘ্য হয় 5 সেন্টিমিটার, প্রস্থ হয় 3.5 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা কত হবে? তাহলে কি করব? দৈর্ঘ্য প্রস্থ দেওয়ার হচ্ছে, উচ্চতা জিজ্ঞেস করেছে। দেশলাই বাক্সর ক্ষেত্রে দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার। উচ্চতা আমাদের বার করতে হবে, তাহলে উচ্চতাটাকে আমরা h সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হয়ে যাচ্ছে আয়তন। দৈর্ঘ্যের জায়গায় বসবে কত? দৈর্ঘ্যের জায়গায় বসবে 5, প্রস্থের জায়গায় বসবে 3.5, উচ্চতার জায়গায় বসবে h, এত ঘন সেন্টিমিটার। এই আয়তনটা ইকাল টু বেরিয়ে গেছে 26.25। এই আয়তনটা ইকাল টু দেওয়া রয়েছে 26.25, মানে 5 ইন্টু 3.5 ইন্টু h ইকাল টু দেওয়া রয়েছে 26.25। এখান থেকে সলভ করে আমাদের h এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে h ইকাল টু হয়ে যাবে 26.25 বাই 5 ইন্টু 3.5। এখানে এই পয়েন্টটা তুললে ওপরে একটা 10 বসবে, আর এই পয়েন্টটা তুললে তলায় 100 বসবে। এখানে একটা 0 ক্যান্সেল করা যাবে। 5 দিয়ে 2625কে ডিভাইড করলে পড়ে থাকবে 525। 525কে 35 দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে 15। তাহলে উচ্চতাটা হয়ে যাচ্ছে 15/10, এটা হয়ে যাবে 1.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আরেকটা আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 1.5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটি আয়তকার চৌবাচ্চা রয়েছে, আয়ত ঘনকার চৌবাচ্চা রয়েছে, সেটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 মিটার, আর প্রস্থটা বলছে 1.5 মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 মিটার, আর প্রস্থটা গিভেন রয়েছে 1.5 মিটার। বলছে এর মধ্যে 630 লিটার জল ঢাললে উচ্চতা কতটা বাড়বে? জলের পরিমাণটা কত বলে দিয়েছে? জলের পরিমাণটা বলে দিয়েছে 630 লিটার। আর আমরা জানি যে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 630 লিটার সমান সমান কত হবে? এটা হয়ে যাবে 630 ঘন ডেসিমিটার।
তাহলে চৌবাচ্চায় জল ঢালা হচ্ছে 630 ঘন ডেসিমিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, আমরা চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফলটাকে বার করছি। চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফলটাকে আমরা বার করে নিচ্ছি। চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ইকাল টু হয়ে যাচ্ছে 1.5 ইন্টু 2.1 এত বর্গমিটার। এটাকে আমরা বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে যাব, বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে যাব, তার জন্য আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 1.5 ইন্টু 2.1 ইন্টু 100 এত বর্গ ডেসিমিটার। এটা হয়ে গেল চৌবাচ্চাটার ভূমির ক্ষেত্রফল। জল ঢালা হচ্ছে এতখানি, এই জলটা ঢালার ফলে চৌবাচ্চার উচ্চতা, জলের উচ্চতা কতখানি বাড়বে সেটা আমরা কি করে বার করব? তার জন্য জলের পরিমাণটাকে আমাদের ডিভাইড করতে হবে চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল দিয়ে। চৌবাচ্চায় জলের উচ্চতা কতখানি বাড়বে সেটা বার করবার জন্য মোট জলের পরিমাণটাকে ডিভাইড করতে হবে চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল দিয়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে জলের উচ্চতা সমান সমান হয়ে যাবে জলের পরিমাণ বাই চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল। জলের পরিমাণ কত ছিল? জলের পরিমাণ ছিল 630। ভূমির ক্ষেত্রফল কত ছিল? ভূমির ক্ষেত্রফল ছিল 1.5 ইন্টু 2.1 ইন্টু 100, 1.5 ইন্টু 2.1 ইন্টু 100। এখান থেকে পয়েন্টটা তুললে ওপরে একটা 10 বসবে, এখান থেকে পয়েন্ট তুললে ওপরে একটা 10 বসবে, এই জিরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই জিরোটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 630 বাই 15 ইন্টু 21, 21 দিয়ে এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকবে 30, 15 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 2। তাহলে 2 ডেসিমিটার জলের উচ্চতা বাড়বে। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 2 ডেসিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই অঙ্কটায় চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ ছিল, এই কথাটা কিন্তু লেখা ছিল, এটা কোনো কাজে লাগবে না। চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ ছিল, এই জায়গাটা কোনো কাজে লাগবে না। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ গিভেন রয়েছে 20 মিটার আর 15 মিটার। মাঠের ভেতরে 4 কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতি গর্ত তৈরি করা হয়েছে। সেইখান থেকে যে মাটিটা পাওয়া গেল সেই মাটিটাকে জমির ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মাঠের তলের উচ্চতা কতখানি বৃদ্ধি পাবে? এখানে মাঠের দৈর্ঘ্য দেওয়া ছিল 20 মিটার আর প্রস্থটা গিভেন ছিল 15 মিটার। পিলার তৈরি করার জন্য গর্ত খোঁড়া হয়েছে, গর্তগুলো হচ্ছে ঘনকাকৃতির, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। তাহলে ঘনকাকৃতির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 4 মিটার। তাহলে আয়তনটা কত হবে? ঘনকাকৃতি গর্তের আয়তনটা হয়ে যাবে বাহু কিউব, মানে হয়ে যাচ্ছে 4 কিউব, মানে হচ্ছে 64 এত মিটার কিউব। এরকম 4টে গর্ত ছিল। তাহলে 4টি গর্তের আয়তন কত হবে? 4 ইন্টু 64 এত মিটার কিউব হয়ে যাচ্ছে। তাহলে এই 4টে গর্ত থেকে এত মিটার কিউব মাটি উঠেছে। এই মাটিটাকে ছড়িয়ে দেওয়া হবে কোথায়? মাঠের বাকি অংশে। মাঠের বাকি অংশের মধ্যে এই মাটিটাকে ছড়িয়ে দেওয়া হবে। বাকি অংশ বলতে কতখানি রয়েছে? পুরো মাঠের দৈর্ঘ্য ছিল 20 মিটার, প্রস্থ ছিল 15 মিটার। আগে আমি পুরো মাঠের ক্ষেত্রফলটাকে বার করছি। মাঠের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে 15 গুণ 20 এত বর্গমিটার। তাহলে হয়ে যাচ্ছে 300 বর্গমিটার। এটা হয়ে গেল মাঠের ক্ষেত্রফল। কিন্তু
এই পিলার তৈরি করার জন্য যে গর্তগুলো তৈরি খুঁড়েছিল সেই জায়গায় তো আর মাটিটা ফেলবে না, মাটিটা তো এই গর্তগুলো থেকে তুলেছে, তো এই গর্ত থেকে মাটি তুলে মাটিটাকে ফেলা হবে বাকি জায়গায়। তো সুতরাং পিলার যে অংশে রয়েছে সেই অংশের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে একটি গর্তের ক্ষেত্রফল কত হচ্ছে, এখানে একটি গর্তের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে একটি গর্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 16 বর্গমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সেম, তাই 4 × 4 তাহলে হয়ে যাচ্ছে 16। এটা হয়ে গেল একটা গর্তের ক্ষেত্রফল। এরকম 4টি গর্ত ছিল, 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 × 16 মানে হয়ে যাচ্ছে 64 এত বর্গমিটার। এটা হয়ে গেল 4টি গর্তের ক্ষেত্রফল। তাহলে মাটি ফেলা হবে যে জায়গায় সেই অংশের ক্ষেত্রফলটা কতটা হবে, পুরো মাঠের ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার, পুরো মাঠের ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার, তার মধ্যে পিলার ছিল 64 বর্গমিটার জায়গায়। পিলার যে অংশে রয়েছে সেই অংশে মাটি ফেলবে না, তাই এই 64টাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে হচ্ছে 236 বর্গমিটার। তাহলে মাটিটাকে ফেলবে এত বর্গমিটার জায়গায়। আচ্ছা, কতখানি মাটি ফেলবে, মোট মাটির পরিমাণ আছে এটা, এটা হচ্ছে মোট মাটির পরিমাণ। এই মাটিটা ফেলাতে জমির কতটা উচ্চতা বাড়বে, জমির উচ্চতা ইকুয়াল টু হয়ে যাবে মাটির পরিমাণ বাই জমির ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাবে মাটির পরিমাণ কত ছিল, মাটির পরিমাণ ছিল 64 × 4, আর জমির পরিমাণ কত ছিল 236, এতখানি ছিল জমি। এটাকে এবার 4 দিয়ে ক্যান্সেল করছি, 4 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে নিচটায়, এখানটায় পড়ে থাকছে 59, তাহলে হয়ে যাচ্ছে 64/59। এটাকে যদি আমরা ভগ্নাংশে চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে 1/5 এত মিটার, এতখানি মাটির উচ্চতা বাড়বে। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসার দেওয়া হচ্ছে 1/5 আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এখানে একটা জমির পরিমাণ বলে দিয়েছিল, জমির দৈর্ঘ্যটা দেওয়া ছিল, জমির দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার আর প্রস্থটা হচ্ছে 15 মিটার। জমির চারধারে 4 মিটার দৈর্ঘ্যের ঘনকাকৃতি গর্ত খোঁড়া হয়েছে। গর্তটা খুঁড়ে যে মাটিটা পাওয়া যাবে সেই মাটিটাকে ফেলে দেওয়া হয়েছে বাকি জমিটায়, তাতে মাটিটা কতখানি উঁচু হবে সেটা জিজ্ঞেস করেছে। সবার আগে আমরা কি করলাম, একটা গর্তের আয়তন বার করলাম, ঘনকাকৃতির গর্ত, আয়তনটা কত হবে, বাহু কিউব হয়ে যাবে। তাহলে 4টে গর্তের আয়তন কত হবে, 4টে গর্তের আয়তন হচ্ছে এটা। এবার দেখো মাটিটা কোন অংশে ফেলা হবে, পুরো জমির মধ্যেই ফেলা হচ্ছে, তাহলে জমির ক্ষেত্রফল কত, 20 × 15, তাহলে হয়ে যাচ্ছে 300 বর্গমিটার। কিন্তু পিলারের জন্য যেখানে যেখানে গর্ত করেছে সেখানে তো নিশ্চয়ই মাটি ফেলবে না, এই গর্তগুলোতে তো নিশ্চয়ই মাটি ফেলবে না, যেখানে গর্ত খুললো নিয়ে সেখানে মাটি ফেলবে না, তাহলে এই পিলার যে জায়গায় আছে সেই জায়গাগুলোকে বাদ দিতে হবে। তাহলে এই একটা গর্তের ওপরের অংশের ক্ষেত্রফলটা কতটা হচ্ছে, এর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটাই সেম গর্তগুলোর, তাহলে একটা গর্তের ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 4 × 4 মানে হয়ে যাচ্ছে 16 বর্গমিটার। এরকম 4টে গর্ত রয়েছে, মোট হয়ে যাচ্ছে 64 বর্গমিটার। তাহলে দেখো পুরো জমি ছিল 300 বর্গমিটার, তার মধ্যে হচ্ছে 64 বর্গমিটারে গর্ত রয়েছে, তাহলে কতখানি জায়গায় মাটি ফেলবে, এই দুটোকে মাইনাস করে দেওয়া হয়েছে, হয়ে গেছে 236 বর্গমিটার। তাহলে 236 বর্গমিটার জায়গাতে মাটি ফেলছে। মোট মাটির পরিমাণ কত ছিল, 4টে গর্ত যা আয়তন বেরিয়েছে সেটা ডিভাইড বাই জমির পরিমাণ মানে জমির ক্ষেত্রফল, মোট মাটির পরিমাণ বাই জমির ক্ষেত্রফল করলেই আমরা পেয়ে যাব মাটিটা ফেলাতে জমির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে।
সেখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 1/5 এত মিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া একটা জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করবার জন্য কিছু পরিমাণে মাটি লাগবে। তো সেই মাটিটাকে জোগাড় করা হয়েছে কোত্থেকে? 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা জমিতে গর্ত করে। তো তার জন্য গর্তটাকে কতটা গভীর হতে হবে জায়গাটা বোঝো। 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া একটা নিচু জমিকে এতখানি উঁচু করবে, 6.5 ডেসিমিটার উঁচু করবে। তার জন্য যে মাটিটা লাগবে তার জন্য খোঁড়া হয়েছে 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া একটা জমিকে। তাহলে কতখানি গভীর গর্ত খুঁড়তে হবে? যে জমিটাতে মাটিটা ফেলা হবে, মানে যে জমিটাকে উঁচু করা হবে, প্রথমে তার আয়তনটাকে বার করছি। দৈর্ঘ্য দেওয়া রয়েছে 48 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 31.5 মিটার, উচ্চতা দেওয়া রয়েছে 6.5 ডেসিমিটার। আমি তো প্রথমেই বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো করবার সময় আমাদের দেখে নিতে হবে যে সবকটা একক একই রয়েছে কিনা। এখানে এটা ছিল মিটারে, এটা ছিল মিটারে, কিন্তু উচ্চতা রয়েছে ডেসিমিটারে। তাহলে এটাকে আমরা মিটারে চেঞ্জ করব। ডেসিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হয়ে যাবে 6.5/10, তাহলে হয়ে যাচ্ছে এত মিটার, মানে হবে 0.65 এত মিটার। উচ্চতা বেরিয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে জমিটার আয়তন আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে হয়ে যাচ্ছে 48 মিটার ইন্টু 31.5 ইন্টু 0.65, এত ঘনমিটার হয়ে যাচ্ছে আয়তনটা। এতখানি আমাদের মাটি লাগবে। যে জমিটাতে গর্ত করা হচ্ছিল তার আয়তনটা আমরা বার করব। তার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে 27 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 18.2 মিটার, গভীরতা আমাদের বার করতে বলেছে, এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। গভীরতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে দেখো, যে জমিটাকে গর্ত খোঁড়া হচ্ছে তার আয়তনটা আমরা বার করতে পারবো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হয়ে যাচ্ছে যে জমিতে গর্তটা করা হচ্ছে, মানে যেখান থেকে মাটিটা নেওয়া হচ্ছে তার আয়তন। এবার নোটিস করা একটা জিনিস, আমাদের মাটি লাগবে এতখানি, এত ঘনমিটার মাটি লাগবে। তার জন্য আমরা অন্য একটা জমিতে এত ঘনমিটার মাপের গর্ত করেছি। তাহলে তো এই দুটো সেম হবে, কারণ আমি এই গর্ত থেকে যে মাটিটা পেয়েছি সেটাই তো আমি এখানে দিয়েছি। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সেম হচ্ছে। তাহলে লেখা যেতে পারে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। কথাটা আশা করি বুঝতে পারলে। আমি গর্ত খুঁড়ে কতখানি মাটি বার করেছি আর নতুন জমিটাকে উঁচু করতে কতখানি মাটি লাগবে, এই দুটোর পরিমাণটা তো সেম হবে। তাই এই দুটোকে ইকুয়াল করে দেওয়া হয়েছে। এখান থেকে সলভ করে আমাদের এইচ এর ভ্যালুটাকে বার করতে হবে। এইচ ইকুয়াল টু কত হচ্ছে? 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 বাই 27টা পাশে মাল্টিপ্লাই ছিল, ডিভাইড হয়ে যাবে। 18.2টা মাল্টিপ্লাই ছিল, ডিভাইড হয়ে যাবে। এখানে এই একটা পয়েন্ট তুললে তলায় একটা 10 বসবে, এই পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, এই পয়েন্টটা তুললে তলায় 10 বসবে। 10টা ক্যান্সেল হয়ে গেল। 182কে আমরা 13 দিয়ে ক্যান্সেল করলাম, 13 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 14, এখানটা পড়ে থাকছে 5। আমরা সংখ্যাগুলোকে আরেকবার পরিষ্কার করে লিখছি। এখানে দেওয়া ছিল 48, 315, 5, নিচটায় হয়ে গেছে 27, 14 ইন্টু 100। আমরা এখানটায় 13 দিয়ে ক্যান্সেল করেছিলাম, কিন্তু এই জায়গাটায় আমরা 13 দিয়ে ক্যান্সেল করেছিলাম। এবার 5 দিয়ে ক্যান্সেল করছি 100কে, তাহলে পড়ে থাকবে 20। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটায় বসবে 10, এখানটায় বসবে 24।
315কে 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হয়ে যাবে 45, আর 14কে 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 2, 2 দিয়ে 24কে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 12, 12কে 3 দিয়ে কাটছি, তাহলে এখানটা পড়ে থাকবে 4, এখানটায় পড়ে থাকবে 9, 9 দিয়ে 45কে ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকছে 5, 5 দিয়ে 10কে ক্যান্সেল করা হয়েছে, তাহলে পড়ে থাকছে 2, 2 দিয়ে 4কে ক্যান্সেল করা হয়েছে, তাহলে পড়ে থাকবে 2, তাহলে হয়ে যাচ্ছে 2 মিটার। তাহলে আমাদের গর্তটা খুঁড়তে হবে 2 মিটার গভীর। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এই ক্যান্সেলিংয়ের জায়গাটায় প্রবলেম থাকতে পারে, যদি প্রবলেম থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 2 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 20 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে বলছে 3টে কেরোসিন তেলের ড্রাম রয়েছে, একটাতে রয়েছে 800 লিটার, একটাতে রয়েছে 725 লিটার, একটাতে রয়েছে 575 লিটার। এত লিটার তেল রয়েছে। এই 3টে ড্রামের তেলকে একটা আয়তঘনকার পাত্রের মধ্যে রাখা হয়েছে। যে পাত্রটার তেলের গভীরতা হয়েছে 7 ডেসিমিটার, নতুন যে পাত্রটার মধ্যে তেল রাখা হয়েছে সেই পাত্রর তেলের গভীরতা হয়েছে 7 ডেসিমিটার, এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে পাত্রর 4:3। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথম পাত্রের মধ্যে তেল রয়েছে 800 লিটার, তারপরেরটায় রয়েছে 725 লিটার, তারপরেরটায় রয়েছে 575 লিটার। তাহলে মোট কতখানি তেল রয়েছে? মোট তেল রয়েছে 800 প্লাস 725 প্লাস 575, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হয়ে যাচ্ছে 2100 লিটার। এত লিটার তেল হচ্ছে। আর আমরা জানি যে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা ডেসিমিটারে চেঞ্জ করে নিই, তাহলে হয়ে যাবে 2100 এত ঘন ডেসিমিটার। মোট তেলের পরিমাণ হচ্ছে 2100 এত ঘন ডেসিমিটার। নতুন যে পাত্রের মধ্যে তেল রাখা হয়েছে তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল দেওয়া রয়েছে 4:3। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি 4x এত ডেসিমিটার, প্রস্থটাকে আমরা ধরে নিচ্ছি 3x এত ডেসিমিটার। গভীরতা দেয়া রয়েছে, এর গভীরতা দেয়া রয়েছে 7 ডেসিমিটার। তাহলে এই নতুন পাত্রে তেলের আয়তন কতটা হবে? নতুন পাত্রে তেলের আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মানে উচ্চতা মানে হয়ে যাচ্ছে না গভীরতা। দৈর্ঘ্যের জায়গায় বসবে 4x, প্রস্থর জায়গায় বসবে 3x, উচ্চতার জায়গায় বসবে 7 এত ঘন ডেসিমিটার। আর এই মোট তেলের পরিমাণটা সমান সমান বলে দিয়েছে 2100। এই পরিমাণটা সমান সমান হয়ে যাচ্ছে 2100। তাহলে এখান থেকে লেখা যেতে পারে 4x ইন্টু 3x ইন্টু 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2100। তাহলে x ইন্টু x ইকুয়াল টু কত হবে? x ইন্টু x ইকুয়াল টু হয়ে যাবে 2100 বাই 4 ইন্টু 3 ইন্টু 7। 4, 3 আর 7টাকে সাইড চেঞ্জ করলাম, তার ফলে এবার শেষে ডিভাইড হয়ে গেছে। 3 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? 700 পড়ে থাকছে। 7 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 100, 4 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 25। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হয়ে গেল 25। তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে √25 ইকাল টু হয়ে যাচ্ছে 5। তাহলে এক্স বেরিয়ে গেল 5। আমরা দৈর্ঘ্যটাকে ধরেছিলাম 4x, দৈর্ঘ্যটাকে আমরা 4x ধরেছিলাম, এত ডেসিমিটার ধরেছিলাম। তো এখানে যদি আমরা এক্সের জায়গায় 5 বসিয়ে দিই তাহলে কত হবে? 4 × 5 মানে হয়ে যাচ্ছে 20 ডেসিমিটার। প্রস্থটাকে ধরা হয়েছিল 3x এত ডেসিমিটার, এখানে x এর জায়গায় আমরা 5 বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 3 × 5 মানে হচ্ছে 15 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 20 ডেসিমিটার, প্রস্থ হয়ে গেল 15 ডেসিমিটার। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 20 ডেসিমিটার, প্রস্থ দেওয়া রয়েছে 15 ডেসিমিটার। এবার এই কোশ্চেনটারই আরেকটা পার্ট রয়েছে, সেখানে বলছে যদি এই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে এর মধ্যে 1620 লিটার তেল
রাখা যেত কিনা। মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ সেম থাকতো, দৈর্ঘ্যটা হচ্ছে 20 ডেসিমিটার, প্রস্থটা হচ্ছে 15 ডেসিমিটার, গভীরতাটা বলছে 5 ডেসিমিটার। তাহলে এর মধ্যে 1620 লিটার তেল রাখা যেত কিনা। আমাকে তাহলে আয়তনটা বার করতে হবে। আয়তন কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, মানে 20 ইন্টু 15 ইন্টু 5, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 300 ইন্টু 5, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1500, এত ঘন ডেসিমিটার। তাহলে এর মধ্যে 1500 লিটার তেল রাখা যেত। 1500 ঘন ডেসিমিটার মানে 1500 লিটার। প্রথমেই বলা হচ্ছে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে গভীরতা যদি 5 ডেসিমিটার হতো, তাহলে এর মধ্যে 1500 লিটার তেল রাখা যেত, 1620 লিটার তেল রাখা যেত না। এই যে আনসারও দেওয়ার হচ্ছে রাখা যাবে না, যেহেতু পাত্রের আয়তন হচ্ছে 1500 লিটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3টে পরিবারের মোট জলের চাহিদা হচ্ছে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। একটা পরিবারের জল লাগে বলছে 1200 লিটার, আরেকটার জন্য লাগছে 1050 লিটার, আরেকটার জন্য লাগছে 950 লিটার। মোট তাহলে কতখানি জলের চাহিদা রয়েছে? মোট জলের চাহিদা রয়েছে 3200 লিটারের। এবার কি বলছে দেখো, বলছে এই চাহিদা মেটানোর পরেও 25% এক্সট্রা জল মজুত করে রাখতে চান। এরকম একটা ট্যাঙ্ক বসাতে হবে। তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ বলে দিয়েছে, গভীরতাটা কতটা হতে হবে। মোট 3200 লিটার জল দরকার, তার থেকেও 25% এক্সট্রা জল স্টোর করে রাখতে চাইছেন। তো ট্যাঙ্কের গভীরতা দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে ট্যাঙ্কটাকে কত মিটার গভীর হতে হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে মোট জলের আয়তন কত হবে? 25% তো এক্সট্রা রাখতে চাইছেন, তার জন্য আমরা এটাকে 125 দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে ডিভাইড করব। যেহেতু 25% এক্সট্রা রাখতে চান, তাই ওপরটায় আমরা 125 লিখেছি। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 32 ইন্টু 125 করলে হয়ে যাচ্ছে 4000 লিটার। মোট জল ধারণ ক্ষমতা হতে হবে 4000 লিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য গিভেন রয়েছে 2.5 মিটার, আর প্রস্থ বলছে 1.6 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, প্রস্থটা হচ্ছে 1.6 মিটার। এগুলোকে আমরা ডেসিমিটারে চেঞ্জ করে নিচ্ছি। মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 2.5 ইন্টু 10 করলে হয়ে যাবে 25, এত ডেসিমিটার। আর 1.6টাকেও আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 16, এত ডেসিমিটার। উচ্চতা আমাদের বার করতে বলেছে, ট্যাঙ্কের গভীরতা আমাদের জিজ্ঞেস করেছে, ট্যাঙ্কটা কতখানি গভীর হতে হবে। তাহলে গভীরতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, গভীরতাটাকে আমরা এইচ ধরে নিলাম। এবার তাহলে দেখো ট্যাঙ্কের আয়তন কত হচ্ছে। ট্যাঙ্কের আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে হয়ে যাবে 25 ইন্টু 16 ইন্টু এইচ। এটা হয়ে যাচ্ছে ট্যাঙ্কের আয়তন, এত ঘন ডেসিমিটার। আর আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন যদি এত ঘন ডেসিমিটার হয়, এখানে ঘন ডেসিমিটারের জায়গায় আমরা এটাকে লিটার লিখতে পারি। তাহলে ট্যাঙ্কের আয়তন হয়ে গেলে এত লিটার। আর ট্যাঙ্কের মধ্যে মোট কতখানি জল রাখতে হবে? 4000 লিটার, এটা প্রথমেই বলে দিয়েছে। তাহলে বলা যেতে পারে ট্যাঙ্কের এই আয়তনটা সমান সমান হয়ে যাবে 4000 লিটার। ট্যাঙ্কের এই আয়তনটা সমান সমান হয়ে যাচ্ছে 4000 লিটার। এখান থেকে সলভ করে আমাদের এইচটাকে বার করতে হবে। তাহলে এইচ ইকাল টু কত হবে? 4000/25 ইন্টু 16। এটাকে প্রথমে 16 দিয়ে ডিভাইড করছি, তাহলে পড়ে থাকবে 250। এটাকে আবার 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 10। তাহলে ট্যাঙ্কের গভীরতা হলো 10 ডেসিমিটার। আর 10 ডেসিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে ট্যাঙ্কের গভীরতা হয়ে যাচ্ছে 1 মিটার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 1 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আরেকটা পার্ট রয়েছে। বলছে যদি ট্যাঙ্কের প্রস্থটা 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে ট্যাঙ্কের গভীরতা কত হতে হতো?
দৈর্ঘ্যটা সেম থাকতো, দৈর্ঘ্য ছিল 25 ডেসিমিটার, প্রস্থ হয়ে যাচ্ছে আগে ছিল 16 ডেসিমিটার, আরও 4 ডেসিমিটার বেশি, মানে 20 ডেসিমিটার। এখানেও আমাদের গভীরতা জিজ্ঞেস করেছে, এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি গভীরতাটাকে। মোট জল থাকবে কত? মোট জল থাকবে সেম 4000 লিটার। তাহলে আয়তনটা কত হবে? 25 ইন্টু 20 ইন্টু এইচ, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 4000। এখান থেকে এইচ ইকাল টু কত হবে? 4000 বাই 25 ইন্টু 20, জিরোটা ক্যান্সেল হচ্ছে, 2 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? 200 পড়ে থাকছে। 200কে 25 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 8, তাহলে গভীরতা হতো 8 ডেসিমিটার। এটাকে যদি মিটারে চেঞ্জ করে নিই তাহলে হয়ে যাবে 0.8 মিটার। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে 8 ডেসিমিটার, আমরা লিখেছিলাম 8 ডেসিমিটার বা 0.8 মিটার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছে। পরবর্তী পার্টে এই চিত্রে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে থাকে।